হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চবি স্পেশাল কোর্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি চবি স্পেশাল ইংরেজির উপর একটা কমপ্লিট প্রস্তুতি ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যদি তোমরা সেই ক্লাসটা করো, চবিতে যেই 15 মার্কসের প্রশ্ন আসবে সেই 15 মার্কসের মধ্যে কমপক্ষে 10 মার্কস আনসার করতে পারবা। এটা আমি গত ক্লাসে বারবার বলেছি। 45 মিনিটের যে ক্লাসটা আছে, শুধুমাত্র সেই ক্লাসটা যদি করো, তোমার যদি প্রিপারেশন 0%ও থাকে, এরপরও তুমি 10 মার্ক কমপক্ষে আনসার করতে পারবা। এতবার বলে দেওয়ার পরও তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা এখনো আসেনি, যে কারণে তোমরা কমেন্টের মাধ্যমে বিভিন্ন টপিকস এর উপর ক্লাস চাচ্ছ, প্লাস অনেকেই প্রিভিয়াস ইয়ার গুলোর কোশ্চেন সলভিং চাচ্ছ। সেজন্যই আজকের ক্লাসটি নিয়ে আসলাম। তবে আজকের ক্লাসটি আনার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো, প্লাস আমি যে বললাম 15 থেকে কমপক্ষে 10 মার্কস তোমরা ইজিলি পাবা, সেই 10 মার্ক তোমরা পাও কিনা সেটা যাচাই করার জন্য। অর্থাৎ এই ক্লাসে আমি তোমাদের একটা এমসিকিউ সলভিং টেস্ট নিব, যেখানে বিগত সালের কোশ্চেনগুলো থেকে আমি টোটাল 15টা প্রশ্ন এনেছি এবং সেই 15টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারো সেটা তোমরা নিজেরা যাচাই করবা। যদি তোমরা এই 15 মধ্য থেকে 10 মার্কস পেয়ে যাও, তার মানে তোমাদের কনফিডেন্স লেভেল হওয়া উচিত 70%। 70% কনফিডেন্স লেভেল হওয়া উচিত এই ভেবে যে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, ইংরেজিতে তোমরা 15 থেকে কমপক্ষে 10 মার্কস ইজিলি আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্যই যারা পূর্বের ক্লাসটা করেছো। তোমরা যদি পূর্বের ক্লাসটা না করে থাকো এবং 10-এর নিচে মার্কস পাও, সেক্ষেত্রে কিন্তু আমি দায় নিব না। কারণ যারা পূর্বের ক্লাসটা করেছো তাদের জন্য 15-র মধ্যে 10 পাওয়া একদম ইজি। সবাই পাবে সেটা বলছি না, কারণ অনেকে হয়তো প্র্যাকটিস করো নাই, হয়তো কিছু মার্কস কম পেতে পারো। কিন্তু যারা পূর্বের ক্লাসটা ভালো করে করেছো, মনোযোগ দিয়ে করেছো, প্লাস নিজে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছো, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, তাদের জন্য 15-র মধ্যে 10 কেন, তারা 12-13 পেতে পারে। তো সেটাই আমি আজকে টেস্ট করব। যারা গত ক্লাসটা করনি তারা আগে গত ক্লাস করবা, তারপর এই ক্লাসের মধ্যে এসে তোমাদের এমসিকিউ সলভিং এর টেস্টটা দিয়ে নিজেদের লেভেলটা যাচাই করে নিবা। ওকে, এখানে দেখতেই পাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 19-20-এর প্রশ্ন নিয়ে এই ক্লাসটা তৈরি করা হয়েছে, যেখানে তোমরা টোটাল 15টা প্রশ্ন পাবা সিইউ 19-20-এর। এটা কিন্তু সিইউ এ ইউনিটের জন্য, তবে তোমরা যারা বি ইউনিট বা অন্য ইউনিটে আছো তারাও কিন্তু চাইলে এমসিকিউ সলভিং এই টেস্টটা দিতে পারো, কারণ এখানে যে প্রশ্নগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা স্লাইডে কিছু প্রশ্ন থাকবে, তোমাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটা পজ করে সেই কোশ্চেনগুলোর উত্তর করা। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাদের হাতে 30 সেকেন্ড করে টাইম দিচ্ছি। টোটাল 15টা প্রশ্ন, তোমরা 7 মিনিট, ম্যাক্সিমাম 7 মিনিট তোমাদের ফোনের মধ্যে 7 মিনিট সেট করে নাও। এই 7 মিনিট সেট করে নেওয়ার পরে তোমরা খাতার মধ্যে আগে লিখবা, আনসারগুলো তোমাদের খাতায় লিখবা। 1 থেকে 15 পর্যন্ত মার্কিং করো। করার পরে তোমরা শুধু 1 নাম্বার কোশ্চেনটা পড়বা, এটা এ নাকি বি নাকি সি। তারপর 2 নাম্বার কোশ্চেনটা আনসার করবা, 2-এর এ নাকি বি নাকি সি নাকি ডি। এইভাবে তোমরা 15 পর্যন্ত আনসার করবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড করে টাইম নেবা। 30 সেকেন্ড চলে গেলে টাইমারটা অফ করে দেবা। ঠিক আছে, তো এইভাবে তুমি 7 মিনিটে এই পরীক্ষাটা দিবা। আর আমি প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন সহ আনসার করে যাব, তোমরা সেটার সাথে তোমাদের উত্তরটা মিলাই দেখবা। ঠিক আছে, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে হোয়ার ড্যাশ ইজ দ্য বেস্ট প্লেস টু পার্ক আ কার অ্যারাউন্ড হিয়ার। এখানে যতগুলা ক্রস দেখবা সবগুলো হচ্ছে কোশ্চেন মার্ক, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর এখানে আনসারে বলা হয়েছে আই এম সরি আই ডোন্ট নো। তোমাদের কাজ কি, 30 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করে এই প্রশ্নের উত্তর করা, এরপর আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা মিলানো। যেহেতু এখানে হোয়ার আছে, তার মানে এটা হচ্ছে একটা WH কোশ্চেন। গত ক্লাসে আমরা যে ট্যাগ কোশ্চেন, ইমবেডেড কোশ্চেন এবং WH কোশ্চেন পড়ছিলাম, সেই পার্ট থেকে এই প্রশ্নটা করা হয়েছে। আর যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এই জায়গায় আমাদের আরেকটা ভার্ব লাগবে। তো দেখো কোন কোন অপশনের মধ্যে ভার্ব আছে। এখানে এ অপশনের মধ্যে আর আছে, এখানে বি অপশনের মধ্যে ডু আছে। তাহলে শুরুতে ভার্ব আছে কোথায়, এ এবং বি অপশনের মধ্যে। বাকি দুইটা অপশনের মধ্যে কি আছে? যেহেতু নাই, সুতরাং এই দুইটা অপশন কি বাদ। এই ওয়েটা তোমরা যারা ফলো করতে পারবা তাদের জন্য এক্সামে ভালো করা একদম ইজি, কারণ তুমি দেখো চারটা অপশনের মধ্যে দুইটা অপশনই বাদ দিয়ে দিতে পারছো, যে দুইটা অপশন কখনোই এখানে উত্তর হবে না। যেহেতু দুইটা অপশন তুমি বাদ দিয়ে দিয়েছো, তার মানে তোমার কাছে 50-50 চলে আসছে। এখন তুমি একটা আনসার করলে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেটা উত্তর হয়ে যাবে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে সেটার উত্তর হবে না। কিন্তু তুমি যদি তোমার নলেজটা কাজে লাগাও এবং তুমি যদি ভালোভাবে অপশনগুলো অ্যানালিসিস করতে পারো, সেই ক্ষেত্রে দেখবা তোমার জন্য সঠিক উত্তরটাও খুঁজে বের করা একদম ইজি হয়ে যাবে। দেখো ভালো করে, এখানে আর আছে, তারপর ইউ, তারপর সাপোজ আছে, আর এখানে ডু ইউ সাপোজ আছে। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর দিয়ে শুরু হয়, তাহলে এর পরের ভার্বটা কি সাপোজ হবে কখনো? অবশ্যই না। আর দিয়ে যদি কোনো প্রকার কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব থাকলে সেই ভার্বটা সবসময় কি হয়, বি ওয়ান প্লাস আইএনজি যোগ হয়। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দেই। এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে ইউ আর এ বয় আর একটা হচ্ছে ইউ আর গোয়িং টু হোম। এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে যদি আমি এখন ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে?
এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করি শুধুমাত্র আরটাকে সামনে নিয়ে চলে যাব, তাই না? তাহলে এখানে কি হবে? আর ইউ এ বয়, আর এখানে একটা কোশ্চেন মার্ক চলে আসবে, রাইট? আর এখানেও সেম ভাবে এই আর্টটাকে আমি কোথায় নিয়ে যাব? সামনে নিয়ে চলে যাব। যদি সামনে নিয়ে চলে যায় তাহলে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, আর এখানে একটা কোশ্চেন মার্ক চলে আসবে, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ এ বয়, আর একটা হচ্ছে আর ইউ গোয়িং টু হোম। এই প্রশ্নে যদি আমি ডাব্লিউ এর যুক্ত করি তাহলে এই শুরুতে হোয়ার, হু, হাউ, হুম এগুলো ইউজ করবো, রাইট? তো সেটা তো আমার ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হচ্ছে এতটুকু। এখানে আমি আর ইউজ করছি, তারপর ইউজ করছি ইউ, এরপর যে ভার্বটা ছিল সেই ভার্বের সাথে কি ছিল? আইএনজি যুক্ত ছিল, রাইট? যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমার সেন্টেন্সটা হইছে, না হলে সেই সেন্টেন্সটা কি হবে? হবে না। এখানে আরটাকে সামনে নেওয়ার পরে আর কোনো ভার্ব ছিল এই জায়গায়? ছিল না, এই জন্য আমার কোনো কিছুর সাথে আইএনজি যুক্ত করতে হয় নাই। কিন্তু এখানে আর এর পরে একটা ভার্ব ছিল যেটা হচ্ছে গো, সেজন্য আমাকে আইএনজি যুক্ত করতে হয়েছে। সেইভাবে এই প্রশ্নটাতেও আর ইউ সাপোজ এই অপশনটা এখানে নিতে পারবো না, কারণ এটা সাপোজ না, এই সাপোজটা হচ্ছে বি 1, এটার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু এখানে আইএনজি যুক্ত নাই, তার মানে এই অপশনটা কি বাদ। তাহলে সঠিক উত্তর কি হবে? আলটিমেটলি বি নাম্বার অপশনটা, ডু ইউ সাপোজ। এটা কেন হয়েছে? কারণ আমরা যে কোনো নর্মাল সেন্টেন্সকে ডু দ্বারা, ডাজ দ্বারা প্রশ্ন করতে পারি। এখানে যেহেতু ইউ আছে সেজন্য এখানে ডু ব্যবহার করছি। যদি হি থাকতো তাহলে এখানে আমরা কি ইউজ করতাম? ডাজ ইউজ করতাম। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্নটা দেখা যাক। এখানে বলা হয়েছে এভরি চাইল্ড মাস্ট ড্যাশ অ্যান্ড রেসপেক্ট আদার কালচার্স। এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে অবশ্যই অন্যদের যেই সামাজিক আচার রীতি রেওয়াজ গুলো আছে সেগুলোকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। তো এইখানে যে সে রেসপেক্টটা করবে, অন্যের যেই সামাজিক অনুষ্ঠানের কথা বলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ওদের যে সংস্কৃতিটা আছে সেটাকে যে রেসপেক্ট করবে, সেটা রেসপেক্ট করার আগে কি তাকে জানতে হবে না? তাকে অবশ্যই জানতে হবে, অথবা অন্যদের আচার অনুষ্ঠানের সাথে তার পরিচিত থাকতে হবে। সে যদি না জানে যে দুর্গাপূজা হিন্দু ধর্মের একটা প্রধান অনুষ্ঠান, যদি না জানে খ্রিস্টানদের জন্য বড়দিন একটা প্রধান অনুষ্ঠান, মুসলমানদের জন্য ঈদ একটা প্রধান অনুষ্ঠান, তাহলে কি সে রেসপেক্ট করতে পারবে? অবশ্যই না। সেই জন্যই এখানে আগে তাকে পরিচয় করিয়ে দিতে হবে প্রত্যেকের সামাজিক আচার অনুষ্ঠানের সাথে, বা প্রত্যেকের নিজস্ব কালচারের সাথে কি করতে হবে? পরিচয় করিয়ে দিতে হবে। এই জন্য এখানে যে ভার্বটা ইউজ করা হয়েছে সেটার মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। এখন তুমি এখানে কি ইউজ করবা? এটা ইউজ করার জন্য আমাদের যে ড্যাশ চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেই ড্যাশ চিহ্নর আগের শব্দটা এবং পরের শব্দটা আমরা দেখবো। এখানে মাস্ট আছে এবং পরের শব্দে এন্ড আছে, তার মানে এই এন্ড দিয়ে আমাদের কিছু চিন্তা করার দরকার নেই, আমাদের চিন্তা করতে হবে মাস্ট। মাস্ট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা এখানে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই কি হতে হবে? ভার্ব হতে হবে, এবং ভার্বের বি 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হতে হবে। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় আছে দেখো তো। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সি নাম্বার অপশনে, বি নাম্বার অপশনে, এবং এ নাম্বার অপশনে। ডি নাম্বার অপশনে এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? না, গেটের সাথে আইএনজি যুক্ত আছে, সো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কারণ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আমরা কি করি? বি 1 এর সাথে আইএনজি যুক্ত করি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করি। এখন এই তিনটা অপশনের মধ্যে আবারও চেষ্টা করবা কোনো কিছুকে এলিমিনেট করার। সেটা কিভাবে করবা? দেখো, এখানে বি এর পরে অ্যাকোয়েন্টেড আছে, রুলস ফলো করছে, কারণ বি এটা হচ্ছে একটা বি 1, আর এটার যে বি 3 যেটা সেটাকে আমরা কি বলি? বিন বলে থাকি, রাইট? বি এর পরে যে শব্দটা থাকবে সেটাকে অবশ্যই বি 3 তে থাকতে হবে। আর এখানে অ্যাকোয়েন্টের সাথে ইডি যুক্ত আছে, তার মানে কি এটা বি 3 তে আছে। তাহলে এই অপশনটাতে কোনো প্রকার ভুল আমরা পাচ্ছি না। এখন এই বি নাম্বার অপশনে দেখো, বি নাম্বার অপশনে কি দেওয়া আছে? গ্যাট অ্যাকোয়েন্ট। এই গ্যাটটা তো বি 1, কিন্তু এর পরে যে শব্দটা সেটাও তো বি 1। এখন বি 1 প্লাস বি 1 কি কখনো হতে পারবে? হতে পারবে না। সুতরাং এই অপশনটাও কি বাদ। এখন অপশন বাকি আছে এ আর সি। এই জায়গায় তোমাকে উত্তর করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে তোমার ধারণা না থাকে তাহলে তুমি এখান থেকে আর সঠিকভাবে উত্তর করতে পারবে না। আন্দাজে একটা দাগাই দিলে 50-50 চান্স থাকবে যে সঠিক উত্তর হওয়ার আর ভুল হওয়ার। কারণ দুইটা অপশন তো বাদ দিয়ে দিছো, এখন এ আর সির মধ্যে যে কোনো একটা তো সঠিক উত্তর হবে। তো এখানে অ্যাকোয়েন্ট বলতে কিছু নেই, এখানে মেইনলি হচ্ছে অ্যাকোয়েন্টেড উইথ, এটার অর্থ হচ্ছে পরিচিত হওয়া। বি অ্যাকোয়েন্টেড উইথ অর্থ হচ্ছে পরিচিত হওয়া বা পরিচয় করিয়ে দেওয়া। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সি নাম্বার অপশন। এটা হয়তো অনেকেরই হবে না, সো আমি এখান থেকে ধরে নিলাম যে দুইটার মধ্যে তোমাদের একটা আনসার হয়েছে, এক পেয়ে গেছো তোমরা ইতিমধ্যে। তো এভরি চাইল্ড মাস্ট ড্যাশ অ্যান্ড রেসপেক্ট আদার কালচার্স, সঠিক উত্তর কি? এভরি চাইল্ড মাস্ট বি অ্যাকোয়েন্টেড উইথ অ্যান্ড রেসপেক্ট আদার কালচার্স। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো এখন। এখানে বলা হয়েছে দে থট দ্যাট হি ওয়াজ গিলটি।
ড্যাশ রেসিয়াল ডিসক্রিমিনেশন। এই রেসিয়াল ডিসক্রিমিনেশন বলতে বোঝাচ্ছে জাতিগত বৈষম্যতা। এখন জাতিগত বৈষম্যতা অনেক কিছু হতে পারে, কেউ কালো সাদাকে নিয়ে রেসিস্ট করে, আবার কেউ ধর্ম নিয়ে রেসিস্ট করে, আবার কেউ জাতি নিয়ে, ছোট জাত বড় জাত এগুলো নিয়ে যে রেসিজমটা করা হয়, সেই রেসিজমটাই হচ্ছে মূলত রেসিয়াল ডিসক্রিমিনেশন। এটাও মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই প্রশ্নটা করা হয়েছে। তার মানে বুঝতে পারছো যে চিটাগং বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে বেশি কোশ্চেন করা হয়। বাট এটা কিন্তু ইজি একটা প্রশ্ন, কারণ দেখো, দে থট দ্যাট হি ওয়াজ গিলটি, কিসের জন্য? রেসিয়াল ডিসক্রিমিনেশনের জন্য। তো বুঝতেই পারছো যে উইথ মানে হচ্ছে সাথে, আর ইন মানে হচ্ছে মধ্যে। গিলটি দ্বারা বোঝাচ্ছে যে এই যে হিটা, সেই হচ্ছে দোষী। এখন অপশন বাকি আছে অফ এবং ডি। এখন এটার ক্ষেত্রে তুমি ফর যদি ইউজ করো ভুল হবে, অফ ইউজ করতে হবে, কারণ হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গিল্টির সাথে সবসময় কি ব্যবহার করতে হয়? অফ ব্যবহার করতে হয়, দোষী সাব্যস্ত করার জন্য। তাহলে সঠিক উত্তর কি হবে? দে থট দ্যাট হি ওয়াজ গিলটি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। এখান থেকেও আমি ধরে নিলাম যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই সঠিক উত্তর করতে পারোনি, সেজন্য এখনো তোমরা এক পাচ্ছ। আমি নিজেও কাউন্ট করতেছি যে তোমাদের কত পাওয়া উচিত আর তোমরা কত পাচ্ছ। এর পরের প্রশ্নে বলা হয়েছে ইউ হ্যাড ব্যাটার ড্যাশ হার্ডার অর ইউ উইল ফেল দ্য টেস্ট। এখানে হ্যাড ব্যাটার বলতে কি বোঝাচ্ছে? এটাও একটা মডাল অক্সিলারি ভার্ব। হ্যাড ব্যাটার, উড রেদার, এগুলো কি মডাল অক্সিলারি ভার্ব। এখন মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা সবসময় কি ব্যবহার করি? বি ওয়ান ইউজ করি, রাইট? যেহেতু বি ওয়ান ইউজ করি, এখানে অপশনের মধ্যে বি ওয়ান কোনটাই আছে? শুধুমাত্র বি নাম্বার অপশনে আছে। আর কোনোটাতে কি বি ওয়ান আছে? হ্যাঁ, ডি নাম্বার অপশনে আছে বি। বি স্টাডিং, এটা কি হবে? অবশ্যই না। আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? ইউ হ্যাড বেটার স্টাডি হার্ডার অর ইউ উইল ফেল দ্য টেস্ট। কারণ এখানে হ্যাড বেটার এবং উড রেদার এর পরে কি ব্যবহার করতে হয়? মেইন যে বি ওয়ান ভার্ব গুলো আছে সেগুলো ইউজ করতে হয়। ওকে, মাস্টের পরে আমরা মাস্ট বি ইউজ করতে পারি, শুডের পরে আমরা শুড বি ইউজ করতে পারি, কিন্তু হ্যাড বেটার বি আমরা এগুলা ইউজ করি না। আমাদের কি করতে হবে? মেইন ভার্বটা এখানে ইউজ করতে হবে। এখানেও বি ওয়ান ছিল, বাট এটা আমরা ইউজ করি না, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস বি ওয়ান সেটা কি? ইনফিনিটিভ। সো এটা আমরা ইউজ করি না। সঠিক উত্তর কি হবে? বি। আর এই প্রশ্নের উত্তরটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে, সুতরাং এখানে যে এক মার্কটা ছিল সেটা এখন 2 হয়ে গেল, 15 এর মধ্যে 2 পেয়ে গেছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। পরবর্তী প্রশ্নটা সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে এসেছে। এখানে বলা হয়েছে দ্য অ্যান্টোনিম অফ ইন্ডাস্ট্রিয়াস ইজ। তোমাদেরকে আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্নের সময় 30 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করবা, এরপর নিজে উত্তর করবা। উত্তর করার পর আমার সাথে উত্তরগুলা মিলাবা, ঠিক আছে? আর এখানে আমি যেই মার্কিংটা করতেছি, সেই মার্কিংটা করতেছি যারা একদম 0% প্রিপারেশন, অর্থাৎ আগে পড়েনি তাদের জন্য। মানে আমি একদম একদম সর্বনিম্ন যে মার্কসটা পাওয়া উচিত সেটা আমি এখানে নোট করতেছি। এর থেকে বেশি যারা পাবে তারা তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ভালো। তো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। তো এখানে যে অ্যান্টোনিমটা দেওয়া আছে, এই অ্যান্টোনিমটাও সবারই পারার কথা, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল যে কথাটা, সেই কথাটা আমরা ছোট থেকে পড়ে আসছি। কারণ পিঁপড়ার একটা গল্প পড়েছিলাম, যেখানে এই পিঁপড়ার কথা বলা হয়েছিল, কারণ পিঁপড়া অনেক পরিশ্রমী ছিল। আর ইন্ডাস্ট্রিয়াস অর্থটাও হচ্ছে কি? পরিশ্রমী। এমন কেউ নাই যে ছোটবেলায় পিঁপড়ার গল্প পড়ে নাই। পিঁপড়া যে একটা পরিশ্রমী প্রাণী সেটা আমরা সবাই জানি। আর তার ক্ষেত্রে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াস শব্দটা আমরা তখনই কিন্তু সর্বপ্রথম শুনেছিলাম এবং পড়েছিলাম, রাইট? তো ইন্ডাস্ট্রিয়াস অর্থ হচ্ছে পরিশ্রমী। আর এখানে যেহেতু অ্যান্টোনিম চাইছে, তার মানে বিপরীত শব্দ। আর বিপরীত শব্দটা কি হতে পারে? বিপরীত শব্দটা হচ্ছে অলস প্রকৃতির। আর অলসের যে ইংলিশটা সেটা আমরা জানি যে আইডল। আইডল অর্থ কি? অলস বা নিষ্ক্রিয়, রাইট? তো এখন এখানে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো তুমি চেক করো যে কোনটা হতে পারে। এখানে স্টুপিড অর্থ হচ্ছে গর্দভ। গর্দভ আর অলস ব্যক্তিত্ব এক জিনিস না, এক জিনিস, এক জিনিস না। গর্দভ হচ্ছে যে কিচ্ছুই বোঝে না, বোকা। তো এটা কি? বাদ। তারপর হার্শ। এই হার্শটা আমরা অনেক ভাবেই বলি, আমরা কিন্তু নিজেরাও ইউজ করি যে তুমি অনেক হার্শ টাইপের একজন মানুষ, মানে কি? কঠোর মানুষ। তো এইটাও বোঝা যাচ্ছে যে এটাও এই ইন্ডাস্ট্রিয়াসের সাথে যাচ্ছে না। আর আনডিসাইডেড, এটা তোমরা এমনিতেই বাদ দিতে পারি। ডিসাইডেড মানে হচ্ছে নির্দিষ্ট করা বা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কিন্তু আনডিসাইডেড মানে তো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তো সিদ্ধান্ত নেওয়ার সাথে আর পরিশ্রমী হওয়ার তো এক মিলতেছে না। মিলতেছে কি? মিলতেছে না। তো তুমি এভাবে অপশন গুলো বাদ দিয়ে দেওয়ার পরে দেখতেছো যে একটা মাত্র অপশনই বাকি আছে। এই অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। সেটা অর্থ কি? ইনডোলেন্ট। এই ইনডোলেন্ট অর্থ হচ্ছে অলস। এটাও কিন্তু ইজিলি আনসার করতে পারো। অর্থাৎ ইনডোলেন্ট অর্থ তুমি জানো না, কিন্তু বাকিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে সেগুলো এটার আনসার হবে না। এই জন্য তুমি কোনটা দাগাইছো? ইনডোলেন্ট এটা দাগাইছো, যেটার অর্থ হচ্ছে অলস, রাইট? অনেক ক্ষেত্রে হয়তো তুমি এভাবে দাগাইতে পারবে না, চোখের মধ্যে বা মুখের মধ্যে যেটা ভালো লাগবে সেটাই দাগাই দেবা। তো এভাবে তুমি যদি এটা দাগাও, তারপরে তোমার এটা সঠিক উত্তর করার কথা। কারণ হচ্ছে এখানে স্টুপিড, আনডিসাইডেড এগুলো যেটার শব্দ হবে না, সেটা তুমি এমনিতেই বুঝতে পারছো। তাহলে দ্য অ্যান্টোনিম অফ ইন্ডাস্ট্রিয়াস এর সঠিক উত্তরটা কি হবে? ইনডোলেন্ট। এখন যেহেতু এটা তোমরা পেরে গেছো, তার মানে এখানে তোমার যে 15 থেকে 2 ছিল সেটা এখন 3 হয়ে গেছে। দ্য আউটডোর কনসার্ট ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার। এখানে যে ব্যাড ওয়েদারটা বলা হয়েছে, এটা দিয়ে বুঝতে পারছি যে বাইরে যে কনসার্টটা হচ্ছিল সেই কনসার্টটা বাতিল ঘোষণা করা হয়েছে, রাইট? কারণ ব্যাড ওয়েদারে তো আর কেউ কনসার্ট করবে না। তুমি যদি এটার বাংলা অর্থ নাও বুঝো, এই ব্যাড ওয়েদার দ্বারা তো বুঝতে পারতেছো যে আবহাওয়াটা খুব খারাপ ছিল। আর এখানে যেহেতু কনসার্টের কথা বলা হয়েছে, তাও আবার সেটা আউটডোরে, মানে বাইরে হচ্ছে, সেজন্য এটা কি? বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এখানে সবগুলোতেই কল আছে। তো যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে, বন্ধ বলতে আমরা কি বুঝি? অফ, রাইট? তো এখানে অফ একটাতেই আছে, কল্ড অফ।
কিন্তু এখানে যেহেতু সবগুলো কল্ড ইন, কল্ড অ্যাট, কল্ড অন, কল্ড অফ দেওয়া, সবগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাট তুমি এখানে কল্ড অফ, যেটা তোমার কাছে ভালো লাগবে যে দেখতে, যে কল্ড অফ জিনিসটা হচ্ছে বন্ধ করার কথা বলতেছে, তো এখানে অফ আছে, তাহলে এটা তো বন্ধই বোঝাচ্ছে, তো কল্ড অফটা আমি এখানে ব্যবহার করে দিব, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই, এখানে কল্ড অফটাই হচ্ছে সঠিক উত্তর। দ্য আউটডোর কনসার্ট ওয়াজ কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার জন্য বাহিরের যে কনসার্ট হওয়ার কথা ছিল সেটা বাতিল করা হয়েছে। তো কল্ড অফ অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা বাতিল করা। আর এই অ্যাড দেখতেই তো বুঝতে পারছো, কল অর্থ কি, আমরা ডাকা বুঝি না? কল অর্থ মেনলি আমরা ডাকা বুঝি, আর এটা আমরা মেইনলি সবাই ইউজ করে থাকি। অ্যাডটা আমরা কোথায় ব্যবহার করি? স্থানের পূর্বে ব্যবহার করে থাকি। ছোট স্থানের পূর্বে অ্যাড ব্যবহার করি, আর বড় স্থানের পূর্বে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি, রাইট? তো কল্ড অ্যাডটা এটা হচ্ছে একটা জায়গায় যাওয়ার কথা বা একটা জায়গায় ডাকার কথা বোঝানো হচ্ছে কল্ড অ্যাড দিয়ে। আর কল্ড অন দিয়ে কারোর সাথে সাক্ষাৎ করা বোঝাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করার অর্থে আমরা কল্ড অন ইউজ করি। আর কল্ড ইন এই শব্দটা তোমরা ডায়ালিং দ্বারাও বুঝতে পারো। ডায়ালিং আমরা কখন করি? কল করার সময় করি না? অনেকের মোবাইলে দেখবা যখন কল আসে তখন উপর লেখা দেয় কল ইন, কল ইন। কল ইন মানে কি? ডাকা। এই কল ইন অর্থ হচ্ছে কি? ডাকা। তো ডাকা অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি। আর ডায়াল ইনটা কখন হয়? যখন আমরা নাম্বার গুলা মোবাইলে ডায়াল করি। কিসের জন্য? কাউকে ডাকার জন্য, অর্থাৎ কল করার জন্য। তো সুতরাং এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে কলড অফ। তো তোমাদের যে মার্কসটা সেটা এখন 4/15 হয়ে গেল। তো এখন আমরা পরের কোশ্চেনটা দেখবো। পরের প্রশ্নে বলা হয়েছে উই ড্যাশ আ টেস্ট হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। যখন আলো চলে গেল তখন তারা কিছু একটা করতেছিল। এখানে অ্যাট টেস্ট করতেছিল, কিছু একটা পরীক্ষা করছিল। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? এটা তো একটা সেন্টেন্স, তাই না? আর এই জায়গায় দেখো হোয়েন আছে, হোয়েন এর পরে দ্য লাইটস ওয়েন্ট আউট, এখানে কি একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। বুঝতেই পারছো এটা একটা ইমবেডেড কোশ্চেন। এখন ইমবেডেড কোশ্চেন কি, গত ক্লাসে আমি দেখাই আসছি। ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে তিনটা স্ট্রাকচার থাকে, সেটাও দেখাই আসছি। যে মাঝখানে ডাব্লিউ এস কোশ্চেন থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে, আর এর শুরুতেও কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এছাড়াও আমরা গত ক্লাসে শুরুতেই দেখছি একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট এবং ভার্বের প্রয়োজন হয়। এখানে একটা সাবজেক্ট আছে, কিন্তু এই জায়গায় কি কোনো ভার্ব আছে? ভার্ব নাই, সেই জন্য আমাকে এখানে কি আনতে হবে? ভার্ব আনতে হবে। দেখো প্রত্যেকটা অপশনের মধ্যেই ভার্ব আছে। এখান থেকে কোন ভার্বটা এই জায়গায় বসবে সেটা ডিসাইড করার জন্য তোমাকে প্রশ্নের মধ্যে যে সেন্টেন্সটা বসে সেই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে সেটা তোমাকে জানতে হবে। আর এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। সেটা আমরা কিভাবে বুঝলাম? এখানে ওয়েন্ট যে শব্দটা এটা হচ্ছে গো শব্দের বি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? পাস্টের একটা ভার্বই ব্যবহার করতে হবে। তাহলে পাস্টের ভার্ব কোথায় আছে? শুধুমাত্র একটা অপশনে আছে, সেটা হচ্ছে এ নাম্বার অপশনে। উই ওয়ার ডুইং, এটাই হবে সঠিক উত্তর। উই ওয়ার ডুইং আ টেস্ট ওয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। যখন আমরা পরীক্ষা করছিলাম তখনই আলো চলে গেল। খুবই ইজি একটা প্রশ্ন ছিল। সুতরাং এখানে তোমাদের যে 4 মার্কস ছিল, এই 4 মার্কসের জায়গায় এখন তোমরা পেয়ে গেলা 5। 7টা কোশ্চেনের মধ্যে 5টা তোমাদের কারেক্ট হয়ে গেছে। মডার্ন প্রিন্টিং ইকুইপমেন্ট কুইকলি টার্নস আউট ডুপ্লিকেট কপিস অফ টেক্সচুয়াল অ্যান্ড পিক্টোরিয়াল ম্যাটার। হুইচ অফ দ্য ফলোইং, এটা হচ্ছে ওয়ার্ডস, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট ফিটস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? এই যে ডুপ্লিকেটটা, একজনের সাথে আরেকজনের চেহারা বা একজনের সাথে আরেকজনের চরিত্র যখন একদম মিলে যায়, তুই তো একদম পুরো অর ডুপ্লিকেট, এরকম আমরা কথা বলি না? তো ডুপ্লিকেটটা আমরা কখন ব্যবহার করি? কারোর সাথে কারোর একদম হুবহু মিল থাকে, তার মানে কি আইডেন্টিটি সেম থাকে। আর এখানে 4টা অপশনের মধ্যে একটাই অপশন আছে যেটার সাথে এই ওয়ার্ডটা স্পেশালি ফিটস হচ্ছে, সেটা হচ্ছে কি আইডেন্টিক্যাল। তো সঠিক উত্তরটা কি হবে? আইডেন্টিক্যাল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু টোফেল থেকে করা হয়ে থাকে। তো এটা 2019-20 কোশ্চেন, তখন এই প্রশ্নটা করা হয়েছিল। এটা আমি ধরে নিলাম যে তোমাদের মধ্যে 50% স্টুডেন্ট পারছো আর 50% স্টুডেন্ট পারো নাই। তাহলে তোমাদের মধ্যে 50%-এর মার্কস হচ্ছে 5/15 মধ্যে, আর 50%-এর মার্কস হচ্ছে 6/15 মধ্যে। ওকে, তাহলে এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। বাই দ্য টাইম উই গেট টু দ্য এয়ারপোর্ট দ্য প্লেন উইল হ্যাভ ড্যাশ। যেহেতু এখানে উইল হ্যাভ আছে, তুমি জানো যে হ্যাভ এর পরে কি ব্যবহার করতে হবে? বি3 ব্যবহার করতে হবে। তো যেখানে দেখো সবগুলার ক্ষেত্রে কিন্তু বি3 আছে। টেকেন, 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 টেকেন। আর যেহেতু এখানে প্লেন ব্যবহার করা হয়েছে আর এখানে এয়ারপোর্ট ব্যবহার করা হয়েছে, আর প্লেনের ক্ষেত্রে আমরা দুইটা শব্দই জানি, সেটা হচ্ছে কি ল্যান্ডিং আর একটা হচ্ছে টেক অফ। তাহলে এখানে কোনটা হবে? টেক অফ হবে। কারণ হচ্ছে বাই দ্য টাইম উই গেট টু দ্য এয়ারপোর্ট, যদি সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টে না পৌঁছাই তাহলে কি হবে? দ্য প্লেন উইল হ্যাভ, প্লেনটা চলে যাবে। তো এখানে হ্যাভ যেটা আছে আমাদের বি3 ইউজ করতে হবে। আর টেক অফ এর বি3 কি হবে? টেকেন অফ হবে। তাহলে এখানে কি হবে? দ্য প্লেন উইল হ্যাভ টেকেন অফ। তার মানে আমরা যদি সময়ের মধ্যে এয়ারপোর্টে না পৌঁছাই তাহলে প্লেন কি হবে? আকাশে উড়ে যাবে বা প্লেন উড্ডয়ন করবে। আর এই প্রশ্নের উত্তরটা আমার বিশ্বাস যে তোমরা সবাই করতে পারছো, অর্থাৎ 100%-এর মধ্যে 100%-এর সঠিক উত্তর করতে পারবে। সুতরাং দুইটা গ্রুপ ছিল আগে, একজনের মার্কস ছিল 5, এখন সে পাইলা 6/15। আর যাদের 6 ছিল তারা পেয়েছো 7। এখানে বলা হয়েছে হি আস্কড মি ড্যাশ শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড। আগে যদি আমরা অপশন না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে এই সেন্টেন্স দ্বারা কি বোঝানো হচ্ছে। অপশনের মধ্যে দেখো এখানে হাউ মেনি, হোয়াট এ লট অফ, হোয়াট
গ্রেট নাম্বার অফ হাউ মাচ দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে যে সে আমাকে জিজ্ঞেস করলো মাঠের মধ্যে কতগুলো ভেড়া ছিল, রাইট? এই প্রশ্নটা কিন্তু তোমরা আবার ইনভেরিড কোশ্চেন ধরো না, এটা মূলত এসেছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে। কিভাবে বুঝলাম? মেনি, মাছ এগুলো দেখে বুঝতে পারছি। এখন এখানে মেনি বসবে নাকি মাছ বসবে নাকি অ্যালট অফ বসবে নাকি গ্রেট নাম্বার অফ বসবে, সেটা জানার জন্য আমাদের দেখতে হবে শূন্য স্থানের পরে যে শব্দটা, সেই শব্দটা আসলে কি। এখানে শিপ, যেটা অর্থ হচ্ছে ভেড়া, এটা অ্যাকচুয়ালি কি ধরনের নাউন? এটা হচ্ছে কমন নাউন, কারণ এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, ভেড়া জাতীয় সবকিছুকেই বোঝাচ্ছে শিপ দ্বারা। আর সকল ধরনের কমন নাউনই হচ্ছে মূলত কাউন্টেবল নাউন। আর এই শিপটা যেহেতু কাউন্টেবল নাউন, এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? এই এন নাম্বার অপশনটা, হাউ মেনি ব্যবহার করতে হবে। কারণ হোয়াট এ লট অফ, তারপর গ্রেট নাম্বার অফ, মাচ, এই তিনটা জিনিসই হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? হি আস্কড মি হাউ মেনি শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড। আশা করি এটার উত্তরও সবাই করতে পেরেছো, তাই এখানে মার্কসটাও বাড়বে। এটা 7, এটা 8। এর পরের প্রশ্ন দেখা যাক। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউ শুড নট রান ড্যাশ ড্যাট। এটার মানে হচ্ছে ঋণ। এর মানে বোঝাচ্ছে তোমাকে ঋণগ্রস্ত হওয়া উচিত না। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এটা অনেকের পক্ষে পারা সম্ভব, আবার অনেকের পক্ষে পারা সম্ভব না। যদি এই ইনটু, ইনটু, উইথ এগুলোর মানে যদি কেউ বুঝতে পারে, আর এই যে এটা ড্যাট, এটার মানে যে ঋণ, এটা যদি কেউ বুঝতে পারে, তাহলে এটার উত্তর সঠিকভাবে করতে পারবে। কারণ ঋণগ্রস্ত হওয়া মানে ঋণের মধ্যে ডুবে যাওয়া, আর কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বা কোনো কিছুর মধ্যে ডুবে যাওয়া, সেটা কি কি বোঝানো হয়? ইনটু বোঝানো হয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? ইনটু, রান ইনটু ড্যাট। তো রানের সাথে এখানে ইনটু ব্যবহার করবে। ইন দ্বারা একদম মধ্যে বোঝায়, আর টু মানে কি দিকে বোঝায়, আর উইথ মানে কি সাথে বোঝায়। তো এগুলো কি এখানে হবে? হবে না। ইন মানে আমরা মধ্যে বোঝাই, কিন্তু মানুষ ঋণগ্রস্ত থাকার পরে সেটা কি আবার ঋণ থেকে মুক্তিও পায়। তো যেহেতু মুক্তি পায়, তার মানে কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া, ওইটাকে আমরা কি বোঝাই? ইনটু বোঝাই। তো এই জন্য এখানে ইউ শুড নট রান ইনটু ড্যাট হবে। সঠিক উত্তরটা কি হবে? ইনটু ড্যাট। এই উত্তরটায় দুই ক্যাটাগরির এক ক্যাটাগরি, তো আমি কাউন্ট করতেছি না। যদি তোমাদের হয় তাহলে তো ভালো, তারপর আমি এখানে কাউন্ট করতেছি না, না হলে বলবো যে আমি ইচ্ছা করে মার্কস গুলো বেশি বেশি দিচ্ছে। ওকে, তাহলে দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা হয়েছে লেটস গো অন এ পিকনিক। কেউ তোমাকে পিকনিকে যেতে বলতেছে, কিন্তু প্রশ্নটা আসছে কোথা থেকে? ট্যাগ কোশ্চেন থেকে। লেটস গো অন এ পিকনিক, চলো পিকনিকে যাই, আমরা কি যাবো বা আমাদেরকে যাওয়া উচিত, এই ধরনের কথা। তো এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? শুরুতেই লেটস আছে, আমরা গত ক্লাসেই বলছি এমনিতে ট্যাগ কোশ্চেনের মধ্যে ভার্ব যেটা থাকে সেটা দিয়ে কোশ্চেন করা হয়। সাপোজ এখানে বললাম ইউ আর এ গুড বয়, তাহলে এই জায়গায় যদি আমি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে? এই জায়গায় একটা অক্সিলারি ভার্ব আছে, আর যেটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই আর এর পর আর কোনো ধরনের ভার্ব নেই, সুতরাং এটাই হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ট্যাগ কোশ্চেন হিসেবে এই আরটাকে শর্ট করে আরএন্ড লিখতে হবে। তারপরে এখানে কি করতে হবে? ইউ লিখতে হবে। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। কারণ ট্যাগ কোশ্চেনের মধ্যে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকে মূলত সেই ভার্বটা আসে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার করি আমরা? উইল ব্যবহার করি। আর যখনই ল্যাট থাকে তখন আমরা কি ব্যবহার করি? শ্যাল ব্যবহার করি। এটা আমি গত ক্লাসে বারবার বলে দিয়েছিলাম, রাইট? তাহলে এটার সঠিক উত্তর কি? এটার সঠিক উত্তর হচ্ছে শ্যাল উই। লেটস গো অন এ পিকনিক, উত্তর কি হবে? শ্যাল উই। আর এটার উত্তর সবাই করতে পারবা, সুতরাং এখানে তোমরা পাচ্ছ 7 থেকে 8, এটা হচ্ছে 9। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইফ আই নিউ দ্য আনসার ড্যাশ টেল ইউ। এই প্রশ্নটা কিন্তু কন্ডিশনাল থেকে করা হয়েছে। আর কন্ডিশনালের তিনটা রুলস, তিনটা নিয়ম তো আমি বলে দিয়েছি গত ক্লাসে। কি ছিল? একটা ছিল ইফ থাকবে, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স, রাইট? আরেকটা স্ট্রাকচার কি ছিল? ইফ থাকবে, তারপরে পাস্ট ইনডিফিনিট। এরকম যদি হয় তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা সেটা হবে পাস্ট কন্ডিশনালে। 3 নম্বর যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে ইফ থাকবে প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, তাহলে এরপরে যে সেন্টেন্সটা হবে সেটা হবে কি? পারফেক্ট কন্ডিশনালে হবে, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে, রাইট? এখন এই ইফটা যদি মাঝে থাকে সমস্যা নাই, ইফ এর আগে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে ইফ এর পরে কি হবে? পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে। আবার এখানে যদি এই ইফটা এখানে না থেকে এই জায়গায় থাকে, তাহলে ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। ইফ এর আগে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ কন্ডিশনালের নিয়মটা সেম, ইফ যেখানে ইচ্ছা সেখানে থাকুক, নিয়মটা কি সবসময় সেম থাকবে। তাহলে এখানে দেখো এখানে কি আছে? ইফ আছে, তারপরে সাবজেক্ট আছে, ভার্বের বি টু আছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, রাইট? কারণ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে কি? সেন্টেন্সটা কি? পাস্ট ইনডিফিনিটে আছে। যেহেতু ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে আছে, সেহেতু এরপরের যে সেন্টেন্সটা সেটা কি হবে? সেটা পাস্ট কন্ডিশনাল হবে। আর পাস্ট কন্ডিশনাল বলতে এই জায়গাতে কি ব্যবহার করতে হবে? সাবজেক্টের সাথে উড অবলিক উড ব্যবহার করতে হবে, রাইট? তো যেহেতু উড কুড ব্যবহার করতেছে, এটা কখন? পাস্ট কন্ডিশনালের ক্ষেত্রে। আর পাস্ট পারফেক্ট বললে উড কুডের সাথে একটা হ্যাভও ব্যবহার হতো। এখন দেখতে হবে অপশনগুলোতে উড কুড আছে কিনা। প্রথমটাতে ক্যান আছে, অপশনটা বাদ।
পরেরটাতে হ্যাড আছে, এটা অপশনটা বাদ। এর পরেরটাতে এ কমা দিয়ে এল এল বলতে এটা শ্যাল বা উইল দুইটার যে কোনো একটা, তাহলে এটাও বাদ। গত ক্লাসে আমি একটা কোশ্চেন কিন্তু বাদ দিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, যেখানে এরকম ছিল হুজ বা হোয়াটস ছিল। এই কোশ্চেন গুলো আমি বাদ দিয়েছিলাম কারণ বলেছিলাম এই এস মানে ওয়াজও হতে পারে, ইজও হতে পারে, হ্যাজও হতে পারে, স্পেসিফিকলি কিছুই বলা ছিল না সেখানে। সেই জন্য এই এসটা আমরা বাদ দিয়েছিলাম। ওটা মূলত ইমবেডেড কোশ্চেনের কথা ছিল। হ্যাঁ, কোশ্চেনটা ছিল এরকম, হু হি ইজ, আই ডোন্ট নো হু হি ইজ, এর মানে হচ্ছে আমি জানি না সে কে। তো এই কোশ্চেনটা এখানে হি ইজ না বলে হি অ্যাপোস্ট্রোফি দিয়ে এস ছিল, এটাও আমি বাদ দিয়েছিলাম। আবার একটা কোশ্চেন ছিল এরকম, ও তারপরে এস দিয়ে তারপরে ই দিছিল, এটাও আমি বাদ দিয়েছিলাম। কারণ কি, এই অ্যাপোস্ট্রোফি এস মানে হচ্ছে এই এসটা ওয়াজও হতে পারে, হ্যাজও হতে পারে, ইজও হতে পারে, স্পেসিফিকলি কিন্তু বলা নেই। সেই জন্য এই অপশনটা আমরা কারেক্ট করতে পারি না। সেখানে একটা যে অপশনটা ছিল হু হি ইজ, এই অপশনটাকে আমরা রাইট বলেছিলাম, রাইট। তাহলে এই নিয়মটাই মূলত এখানে, এই ডি দ্বারা হ্যাডও হতে পারে, উডও হতে পারে, শুডও হতে পারে, কারণ এটা শর্ট ফর্মে লিখছে। সেই জন্য সঠিক উত্তর কি হবে, সি নাম্বারটা। এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবা। আবার এখানে যদি স্পেসিফিকলি বলে দিত তাহলে তোমরা স্পেসিফিক আনসারটাই দেখাতা। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, ইফ আই নিউ দ্য আনসার আই উড টেল ইউ। আর এই প্রশ্নের উত্তরটাও তোমরা সবাই করতে পারবে। সুতরাং এখানে যাদের 8 মার্ক ছিল তারা পাচ্ছ 9, আর যাদের 9 মার্ক ছিল তারা পেয়েছো 10। দেখো, সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু 10 মার্ক চলে আসছে উইদাউট এনি প্রিপারেশন। এখন বাকি যে দুইটা প্রশ্ন আছে সেই দুইটা প্রশ্ন দেখা যাক। এই দুইটা প্রশ্নের মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি প্রিপারেশন ছাড়া 15-র মধ্যে 10 পাওয়া পসিবল নাকি পসিবল না। এখানে দেখো বলা হয়েছে, আই ডোন্ট নো হোয়ার ড্যাশ সো আর্লি ইন দ্য মর্নিং। এই প্রশ্নটাই কিন্তু ইমবেডেড কোশ্চেন থেকে আসছে। কিভাবে দেখো, প্রথমে সাবজেক্ট আছে আই, তারপরে ভার্ব আছে নো। আর এটাকে কি ভার্ব, হ্যাঁ এটাও ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নোটা হচ্ছে মেইন ভার্ব। হোয়ার এর আগে ভার্ব আছে, আর হোয়ারটা কি ডাব্লিউ এইচ। এরপরে একটা সাবজেক্ট লাগবে, তারপর কি লাগবে, একটা ভার্ব লাগবে, রাইট। তাহলে এখানে কি করতে হবে, প্রথমে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। কোথায় সাবজেক্ট আছে, একটা অপশনের মধ্যেই সাবজেক্ট আছে। আমরা যদি এটাই ফাইন্ড আউট করতে পারি তাহলে তো আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি এটাই তো সঠিক উত্তর। ইজিলি আমরা ফাইন্ড করতে পারছি। কারণ কি, এটা একটা ইনভার্টেড কোশ্চেন, মাঝখানে হোয়ার আছে, আর হোয়ার যুক্ত ইনভার্টেড কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট আগে হয়, তারপর ভার্ব হয়। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হি আছে, তারপর ভার্ব হিসেবে কুড হ্যাভ আছে, তারপর গন। সঠিক উত্তর কি হবে, আই ডোন্ট নো হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। আমি জানি না সকাল সকাল সে কোথায় চলে যেতে পারে। আর যারা পূর্বে ক্লাসটা করেছো আমি শিওর তাদের সবাই প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো। সুতরাং এখানে যে 9 মার্ক ছিল সেই 9 মার্কটা এখন হয়ে গেছে 10, আর যাদের 10 ছিল তারা পেলা 11। এখন আমরা সর্বশেষ প্রশ্নটা দেখব, হি উইল এক্সপ্লেইন ইট টু ইউ হোয়েন হি ড্যাশ ব্যাক। এই প্রশ্নটাও কিন্তু কন্ডিশনাল টাইপেরই একটা প্রশ্ন হয়ে গেছে। দেখো, আগের সেন্টেন্সটা কি আছে, ফিউচার ইনডিফিনিটে আছে। তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, হোয়েন যুক্ত আছে ইফ এর পরিবর্তে। এই ধরনের উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইফ এর পরিবর্তে অনেক সময় হোয়েন দিয়েও তোমাকে এই টাইপের কন্ডিশনাল দিয়ে দিতে পারে। তখন তোমাকে সঠিকভাবে উত্তরটা করা জানতে হবে। যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে তো উত্তর করতে পারবে না। তো এখানে বলা হয়েছে হি উইল এক্সপ্লেইন ইট টু ইউ, সে তোমাকে বুঝিয়ে বলবে বা তোমাকে বিস্তারিত বলবে হোয়েন হি ড্যাশ ব্যাক, যখন সে ফিরবে। তাহলে এখানে কি হবে, হোয়েন হি কামস ব্যাক। দেখো, এই জায়গাতে যদি তুমি এই নিয়মটা নাও জানতে তারপরে তুমি সঠিক উত্তর করতে পারতা, কারণ অপশনগুলো দেখো। এখানে বলা হয়েছে বি নাম্বার অপশনে উইল হ্যাভ কাম। উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে আছে। আর ফিউচার পারফেক্ট টেন্স বলতে বা পারফেক্ট টেন্স বলতে আমরা কি বোঝাই, কোনো কিছু হয়ে যাবে বা কোনো কিছু হয়ে গেছে যেটার ফল এখনো বাকি আছে। এই অপশনটা আমরা এভাবেই বাদ দিতে পারি, কারণ হি উইল হ্যাভ কাম ব্যাক এটা তো কখনই হবে না। এরপরে দেখো এখানে বলা হয়েছে কেম। কেম তো পাস্ট ফর্ম, কামের বি টু। তো এই অপশনটা আমরা এখানে ইউজ করতে পারবো না, কারণ হি কেম ব্যাক বললে যখন সে আসলো সে তোমাকে এক্সপ্লেন করবে। এরকম হয়, একটা অতীত একটা ভবিষ্যৎ, এই ধরনের সেন্টেন্সও হয় না। আর এটা যেহেতু পাস্ট কন্ডিশনাল, এটা এমনিতেই বাদ পড়বে। সুতরাং সঠিকভাবে উত্তর করতে পারছো যে হি উইল এক্সপ্লেন ইট টু ইউ হোয়েন হি কামস ব্যাক। এই ছিল 15টা কোয়েশ্চেন। আশা করি এই প্রশ্নের উত্তরটাও তোমরা সবাই করতে পারছো। তারপরও আমি এখানে আর মার্কিং করতেছি না। 11 হচ্ছে এক গ্রুপের মার্ক, আর এক গ্রুপের মার্কস হচ্ছে 10। আমি তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি যে উইদাউট প্রিপারেশন তুমি যদি পূর্বে ক্লাসটা করে থাকো তাহলে সহজেই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15 মার্কসের মধ্যে 10 মার্কস ইজিলি উত্তর করতে পারবা। তো এটা তো আমি প্রমাণ করেছি, কিন্তু এখন তোমরা যারা পূর্বে ক্লাসটা করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কি সত্যি 11-10 পেয়েছো নাকি এর থেকে বেশি পেয়েছো। আর এর থেকে কম পেলে তোমাদের উচিত আরো বেশি করে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে নিজে নিজে পড়া। আর এখানে দেখো আমি 19-20-এর প্রশ্ন এই কারণে এনেছি কারণ গত 5 বছরের প্রশ্ন তোমরা নিজেরা এমনিতেই সলভ করে ফেলছো। কারণ 10 বছরের প্রশ্ন অনেকে সলভ না করতে পারলো, প্রথম দিকে 3-4 বছরের প্রশ্ন সবাই সলভ করে। এই জন্য আমি এমন ইয়ারের প্রশ্ন আনছি তো যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই সলভ করে না। এখন তোমরা নিজেরা মিলাই দেখো
যে তোমরা কত পেয়েছো সেটা কমেন্ট করে জানাও। এবং এই ক্লাসটা করার পর, এই প্রশ্নগুলা সমাধান করার পর তোমাদের যে কনফিডেন্স লেভেলটা, মানে তোমরা পরীক্ষা নিয়ে কতটা কনফিডেন্ট, সেই লেভেলটা আমাকে জানাবা কমেন্ট করে। প্রথমে তোমাদের মার্কসটা লিখবা যে তুমি 11 পাইছো নাকি 10 পেয়েছো নাকি এরও কম নাকি এরও বেশি পেয়েছো, সেটা লেখার পরে পাশাপাশি তোমার কনফিডেন্ট লেভেলটা পার্সেন্টেজ দিয়ে বুঝাই দেবা। 10-এর উপর যেটা সেটা তো আমি বলে দিছি 70%। তুমি নিজেকে নিয়ে যত বেশি কনফিডেন্ট হবা সেই লেভেলটাই তুমি পার্সেন্টেজ আকারে কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? এটাই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সর্বশেষ ক্লাস। এরপরে আমি আর কোনো প্রকার ক্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই বছর আর আনবো না। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে, তো অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় স্পেশাল ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে। এর পূর্বে আর দেখা হচ্ছে না। তো সেই অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।